রুমিস ভয়েস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিন্দুর ছেলে গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বিন্দুর ছেলে প্রথম পর্ব। যাদব মুখুজ্জে ও মাধব মুখুজ্জে যে সহোদর ছিলেন না, সে কথা নিজেরা তো ভুলিয়াই ছিলেন, বাহিরের লোকও ভুলিয়াছিল। দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাস করাইয়াছিলেন এবং বহু চেষ্টায় ধনাঢ্য জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে ভাতৃবধূরূপে ঘরে আনিতে সক্ষম হইয়াছিলেন। বিন্দুবাসিনী অসামান্য রূপসী। প্রথম যেদিন সে এই অতুল রূপ ও 10 সহস্র টাকার কাগজ লইয়া ঘর করিতে আসিয়াছিল, সেদিন বড় বউ অন্নপূর্ণার চোখে আনন্দাশ্রু বহিয়াছিল। বাড়িতে শাশুড়ি ননদ ছিল না, তিনিই ছিলেন গৃহিণী। ছোট বধূর মুখখানি তুলিয়া ধরিয়া প্রতিবাসিনীদের কাছে সগর্বে বলিয়াছিলেন, ঘরে বউ আনতে হয় তো এমনই, এক্কেবারে লক্ষ্মীপতি মা। কিন্তু দুদিনেই তাহার ভুল ভাঙিল। দুদিনেই টের পাইলেন ছোট বউ যে ওজনে রূপ ও টাকা আনিয়াছে, তাহার চতুর্গুণ অহংকার ও অভিমান সঙ্গে আনিয়াছে। একদিন বড় বউ স্বামীকে নিভৃতে ডাকিয়া বলিলেন, হ্যাঁ গা, রূপ আর টাকার পুটুলি দেখে ঘরে বউ আনলে, কিন্তু এ যে কেউটে সাপ। যাদব কথাটা বিশ্বাস করিলেন না, মাথা চুলকাইয়া বার দুই তাই তো করিয়া কাছারি চলিয়া গেলেন। যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক। জমিদারি সেরেস্তায় নায়েবি এবং ঘরে আসিয়া পূজা অর্চনা করিতেন। মাধব দাদার চেয়ে 10-12 বছরের ছোট। উকিল হইয়া সম্প্রতি ব্যবসা শুরু করিয়াছিল। সে আসিয়া কহিল, বৌঠান, টাকাটাই কি দাদার বেশি হলো? দুদিন সবুর করলে আমিও তো রোজগার করে দিতে পারতাম। অন্নপূর্ণা চুপ করিয়া রহিলেন। এছাড়া আরও একটা বিপদ হইয়াছিল। ছোট বউকে শাসন করার জো ছিল না। তাহার এমনই ভয়ঙ্কর ফিটের ব্যামো ছিল যে সেদিকে চাহিয়া দেখিলেও বাড়ি শুদ্ধ লোকের মাথা ঝিমঝিম করিতে থাকিত এবং ডাক্তার না ডাকিলে আর উপায় হইত না। সুতরাং সাধের বিবাহটা যে ভুল হইয়া গিয়াছে, এই ধারণাই সকলের মনে বদ্ধমূল হইয়া গেল। শুধু যাদব হাল ছাড়িলেন না, তিনি সকলের বিরুদ্ধে দাঁড়াইয়া ক্রমাগত বলিতে লাগিতেন, না গো না, তোমরা পরে দেখো, মায়ের আমার অমন জগদ্ধাত্রীর মতো রূপ, সে এক্কেবারে নিষ্ফল যাবে, এ হতেই পারে না। একদিন কি একটা কথার পরে ছোট বউ মুখ অন্ধকার করিয়া স্থির হইয়া বসিয়া আছে দেখিয়া ভয়ে অন্নপূর্ণার প্রাণ উড়িয়া গেল। হঠাৎ তাহার কি মনে হইল, ঘরের মধ্যে ছুটিয়া গিয়া তাহার 1.5 বছরের ঘুমন্ত ছেলে অমূল্যচরণকে টানিয়া আনিয়া বিন্দুর কোলের উপর নিক্ষেপ করিয়াই তিনি পালাইয়া গেলেন। অমূল্য কাঁচা ঘুম ভাঙিয়া চিৎকার করিয়া উঠিল। বিন্দু প্রাণপণ বলে নিজেকে সংবরণ করিয়া মূর্ছার কবল হইতে আত্মরক্ষা করিয়া ছেলে বুকে করিয়া ঘরে চলিয়া গেল। অন্নপূর্ণা আড়ালে দাঁড়াইয়া তাহা দেখিলেন এবং ফিটের ব্যামোর এই অমোঘ দৈব ওষুধ আবিষ্কার করিয়া পুলকিত হইলেন। সংসারের সমস্ত ভার অন্নপূর্ণার মাথায় ছিল বলিয়া তিনি ছেলে মানুষ করিতে পারিতেন না। বিশেষ সমস্ত দিনের কাজকর্মের পর রাত্রে ঘুমাইতে না পাইলে তাহার বড় অসুখ করিত, তাই সে এই ভারটি ছোট বউ লইয়াছিল। মাসখানেক পরে একদিন সকালবেলা সে ছেলে কোলে লইয়া রান্নাঘরে ঢুকিয়া বলিল, দিদি, অমূল্যধনের দুধ কই? অন্নপূর্ণা তাড়াতাড়ি হাতের কাজটা ফেলিয়া রাখিয়া ভয়ে ভয়ে বলিলেন, 1 মিনিট সবুর কর বোন, এক্ষুনি জাল দিয়ে দিচ্ছি। বিন্দু ঘরে ঢুকিয়াই তাহা দেখিয়া রাগিয়া গিয়াছিল। তীক্ষ্ণ কণ্ঠে বলিল, কালও তোমাকে বলেছি আমার 8টার আগে দুধ চাই, তা সে তো 9টা বাজে। কাজটা তোমার যদি এতই ভারী ঠেকে দিদি, স্পষ্ট করে বললেই তো পারো,
আমি অন্য উপায় দেখি। হাঁ বামুন মেয়ে, তোমারও কি একটু হুঁশ থাকতে নেই গা? বাড়ি শুদ্ধ লোকের পিণ্ডির রান্না না হয় 2 মিনিট পরেই হতো। বামুন ঠাকুরন চুপ করিয়া রহিলেন। অন্নপূর্ণা বললেন, তোর মতো শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়া নিয়ে থাকলে আমাদেরও হুঁশ থাকতো। 1 মিনিট আর দেরি সয় না, ছোট বউ। ছোট বউ তাহার উত্তরে বলিল, তোমার অতি বড় দিব্যি রইল দিদি, যদি কোনো দিন তুমি অমূল্যর দুধে হাত দাও। আমারও দিব্যি রইল আর কোনো দিন যদি তোমাকে বলি। এই বলিয়া সে মেঝের উপর অমূল্যকে দুম করিয়া বসাইয়া দিয়া দুধের কড়া তুলিয়া আনিয়া উনানের উপর চড়াইয়া দিল। এই অভাবনীয় ব্যাপারে অমূল্য চিৎকার করিয়া উঠিতেই বিন্দু তাহার গাল টিপিয়া বলিল, চুপ কর হারামজাদা, চুপ কর, চেঁচালে একেবারে মেরে ফেলব। বিন্দুর ব্যাপারে বাড়ির দাসী কদম ছুটিয়া আসিয়া খোকাকে কোলে লইতে গেলে বিন্দু তাহাকে ধমকাইয়া উঠিল, দূর হ, সামনে থেকে দূর হ। সে আর অগ্রসর হইতে পারিল না, ভয়ে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। বিন্দু আর কাহাকেও কিছু না বলিয়া রোদ্দুদ্যমান শিশুকে কোলে তুলিয়া লইয়া দুধ জাল দিতে লাগিল। অন্নপূর্ণা স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। খানিক পরে বিন্দু দুধ লইয়া চলিয়া গেলে তিনি পরিচারিকাকে সম্বোধন করিয়া বলিলেন, শুনলে মেয়ে ওর কথা? সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলুম অমূল্যকে তুই নে। ছোট বউ সেই জোরে আজ আমাকেও দিব্যি দিয়ে গেল। যাহা হোক, এমন করিয়া অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনীর কোলে মানুষ হইতে লাগিল এবং তাহার ফল হইল এই যে অমূল্য খুড়িকে মা আর মাকে দিদি বলতে শিখিল। ইহার বছর 4 পরে যেদিন খুব ঘটা করিয়া অমূল্যর হাতে খড়ি হইয়া গেল, তাহার পরদিন সকালে অন্নপূর্ণা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। বাহির হইতে বিন্দুবাসিনী ডাকিয়া কহিল, দিদি, অমূল্যধন প্রণাম করতে এসেছে, একবারটি বাইরে এসো। অন্নপূর্ণা বাহিরে আসিয়া অমূল্যর সাজগোজ দেখিয়া অবাক হইয়া গেলেন। তাহার চোখে কাজল, কপালে টিপ, গলায় সোনার হার, মাথার উপর ঝুঁটি করিয়া চুল বাঁধা, পরনে একখানি হলদে রঙের ছোপানো কাপড়, এক হাতে দড়ি বাঁধা মাটির দোয়াত, বগলে ক্ষুদ্র একখানি মাদুর জড়ানো গুটি কয়েক তালপাতা। বিন্দু বলিল, দিদিকে প্রণাম করতো বাবা। অমূল্য জননীকে প্রণাম করিল। তাহার পায়ে জুতা নাই, মোজা নাই, পরনে নানাবিধ বিলাতি পোশাক নাই। অন্নপূর্ণা এই অপরূপ সাজ দেখিয়া হাসিয়া বলিলেন, এও তোর আসে ছোট বউ? ছেলে বুঝি পড়তে যাচ্ছে? বিন্দু হাসি মুখে বলিল, হ্যাঁ, গঙ্গা পণ্ডিতের পাঠশালায় পাঠিয়ে দিচ্ছি। আশীর্বাদ করো দিদি, আজকের দিন যেন ওর জীবনে সার্থক হয়। চাকরের দিকে ফিরিয়া চাহিয়া বলিল, ভৈরব পণ্ডিত মশাইকে আমার নাম করে বিশেষ করে বলে দিস, ছেলেকে আমার যেন কেউ মারধর না করে। দিদি, এই 5টা টাকা ধরো, বেশ করে একখানি সিঁদে সাজিয়ে টাকা কটি দিয়ে কদমের হাতে পাঠশালে পাঠিয়ে দাও। বলিয়া সে গভীর স্নেহে চুমা খাইয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া চলিয়া গেল। অন্নপূর্ণার 2 চোখ অশ্রু উচ্ছ্বাসিত হইয়া উঠিল। তিনি বামুন ঠাকুরনকে উদ্দেশ্য করিয়া বলিলেন, ছেলে নিয়েই ব্যতিব্যস্ত, তবু পেটে ধরেনি, তাহলে না জানিও কি করত। পাচিকা কহিল, সেই জন্যই ভগবান বোধ করি দিলেন না, 18-19 বছর বয়স হলো। কথাটা শেষ হইতে পারিল না। ছোট বউ একা ফিরিয়া আসিয়া বলিল, দিদি, বড়ঠাকুরকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়া যায় না? আমি সমস্ত খরচ দেব। অন্নপূর্ণা হাসিয়া ফেলিলেন, বলিলেন, এখনও সে 2 পা যায়নি ছোট বউ, এর মধ্যেই তোর মতলব ঘুরে গেল। না হয় তুই যা না, পাঠশালায় গিয়ে বসে থাকবি। বিন্দু অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল, মতলব ঘোরেনি দিদি, কিন্তু ভাবছি আড়ালে থাকা এক আর চোখের সামনে থাকা এক। পোড়ারা সব দুষ্টু ছেলে, ওকে ছোট টিপে যদি মারধর করে।
অন্নপূর্ণা বলিলেন, করলেই বা, ছেলেরা মারামারি করে, তাছাড়া সকলের ছেলেই সমান ছোট বউ। তাদের বাপ মা পান ধরে যদি পাঠশালে দিতে পেরে থাকে, তুই পারবিনি কেন? পরের সঙ্গে তুলনা করাটা বিন্দু এক্কেবারে পছন্দ করিত না। তাই বোধ করি মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিল, তোমার এক কথা দিদি, ধরো কেউ যদি ওর চোখে কলমের খোঁচা দিয়ে দেয়, তাহলে? অন্নপূর্ণা তাহার মনের ভাব বুঝিয়া হাসিয়া বলিলেন, তাহলে ডাক্তার দেখাবি। কিন্তু সত্যি বলছি তোকে, আমি তো 7 দিন 7 রাত বসে ভাবলেও খোঁচাখুচির কথা মনে করতে পারতাম না। এত ছেলে পড়ে, কে কার চোখে কলমের খোঁচা দেয় তাও তো শুনিনি। বিন্দু কহিল, তুমি শোনোনি বললেই কি এমন কাণ্ড হতে পারে না? দৈবাতের কথা কে বলতে পারে? আচ্ছা বেশ, তো তুমি একবার বলেই দেখো না, তারপর যা হয় হবে। অন্নপূর্ণা গম্ভীর হইয়া বলিলেন, যা হবে তা দেখতেই পাচ্ছি। তুই একবার যখন ধরেছিস তখন কি আর না করে ছাড়বি? কিন্তু আমি অমন অনাছিষ্টি কথা মুখে আনতে পারবো না। আর তুইও তো কথা কোস, নিজেই বলগে না। এবার বিন্দু রাগ করিল, বলিল, বলবই তো, এত দূরে রোজ রোজ আমি ছেলে পাঠাতে পারবো না। এতে কারুর ভালো লাগুক আর না লাগুক, আর এতে ওর বিদ্যে হোক আর না হোক। হাঁ কদম, তোকে না বললুম সিদে দিয়ে আসতে, হাঁ করে দাঁড়িয়ে আছিস সে? তাহার ক্রুদ্ধ ভাব লক্ষ্য করিয়া অন্নপূর্ণা ব্যস্ত হইয়া বলিলেন, সিদে দিচ্ছি। একেবারে এত উদলাইয়া হোসনে ছোট বউ। আচ্ছা, ছেলে কি তোর বড় হবে না? তুই কি চিরকাল তাকে আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? এটা ভাবিস না কেন? ছোট বউ সে কথার জবাব না দিয়া বলিল, কদম, সিদে দিয়ে গুরুমশায়ের পায়ের ধুলো একটু তার মাথায় দিয়ে ছেলে ফিরিয়ে আনগে। তাকেও একবার বিকেলবেলা আসতে বলিস। যে বুঝবে না তাকে আর বোঝাবো কী করে? বলছি, ছোটটি পেয়ে যদি কেউ মারধর করে, না, চিরকাল তুই কি আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? কি পারবো না কি পারবো সে পরামর্শ তো নিতে আসেনি বলিয়া সে উত্তরের জন্য অপেক্ষা না করিয়া হনহন করিয়া চলিয়া গেল। অন্নপূর্ণা অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। কদম বলিল, আর দাঁড়িয়ে থেকো না মা, হয়তো এক্ষুনি আবার এসে পড়বেন। উনি যা ধরেছেন, বিধাতা পুরুষেরও সাধ্য নেই যে তা রদ করেন। সেই দিন সন্ধ্যার পর বড়কর্তা আফিম খাইয়া শয্যার উপর কাত হইয়া শুইয়া গুড়গুড়ির নল মুখে দিয়া নেশায় পিষ্টে চাবুক দিতেছিলেন। এমন সময় দরজার শিকলটা ঝনঝন করিয়া নাড়িয়া উঠিল। যাদব কষ্টে চোখ খুলিয়া বলিলেন, কে ও? অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ছোট বউ কি বলতে এসেছে শোনো। যাদব ব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া বলিলেন, ছোট মা? কেন মা? ছোট বৌমাকে তিনি অত্যন্ত ভালোবাসিতেন। ছোট বউ কথা কহিল না। তাহার হইয়া অন্নপূর্ণায় বলিয়া দিলেন, ওর ছেলের চোখে পোড়োরা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে। যাদব হাতের নলটা ফেলিয়া দিয়া শঙ্কিত হইয়া বলে উঠিলেন, কে চোখে খোঁচা মারলে, কই দেখি কি রকম হলো? অন্নপূর্ণা তাহার হাতের নলটা তুলিয়া দিয়া হাসিয়া বলিলেন, এখনও কেউ মারেনি, যদির কথা হচ্ছে। যাদব সুস্থির হইয়া বলিলেন, ও যদির কথা, আমি বলি বুঝি। বিন্দু আড়ালে দাঁড়াইয়া হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া মৃদুস্বরে বলিল, দিদি, এই না তুমি বললে অনাছিষ্টি কথা মুখে আনতে পারবে না, আবার বলতে এলে কেন? অন্নপূর্ণা নিজেও বুঝিয়াছিলেন তাহার কথা বলার ধরনটা ভালো হয় নাই এবং ইহার ফলও মধুর হইবে না। এখন এই চাপা গলার নিগূঢ় অর্থ স্পষ্ট অনুভব করিয়া তিনি যথার্থই ভীত হইয়া উঠিলেন। তাহার রাগটা পড়িল নিরীহ স্বামীর উপর এবং তাহাকে উদ্দেশ্য করিয়া বলিল, আপিমের নেশায় মানুষের চোখই বুজে যায়, কানও কি বুজে যায়? বললুম কি আরও শুনলে কি? কই দেখি কী রকম হলো? আমি কি বলেছি তোমাকে অমূল্যর চোখ কানা করে দিয়েছে? আমার হয়েছে যেন সব দিকে জ্বালা। নির্বিরোধী যাদব আফিমের মৌজ ছুটিয়া যাইবার উপক্রম হইল। তিনি হতবুদ্ধ হইয়া গিয়া বলিলেন, কেন, কি হলো গো? অন্নপূর্ণা রাগিয়া গিয়া বলিলেন, যা হলো ভালোই হলো। এমন মানুষের সঙ্গে কথা কইতে যাওয়াই ঝোঁকমারি, অধর্মের ভোগ বলিয়া সক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া গেলেন। যাদব বলিলেন, কি হয়েছে মা, খুলে বলো তো। বিন্দু দ্বারের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল,
বাইরে গোলার ধারে একটি পাঠশালা হলে। যাদব বলিলেন, এ আর বেশি কথা কি মা, কিন্তু পড়াবে কে? বিন্দু কহিল, পণ্ডিত মশাই এসেছিলেন, তিনি মাসে 10 টাকা করে পেলে পাঠশালা তুলে আনবেন। আমি বলি, আমার সুদের টাকা থেকে যেন সব খরচ দেয়া হয়। যাদব সন্তুষ্ট হইয়া বলিলেন, বেশ তো মা, কালই আমি লোক লাগিয়ে দেব। গঙ্গারাম এইখানেই যদি তার পাঠশালা তুলে আনে সে ভালো কথাই। ভাসুরের হুকুম পাইয়া বিন্দুর রাগ পড়িয়া গেল। সে হাসি মুখে রান্নাঘরে ঢুকিয়া দেখিল অন্নপূর্ণা মুখ ভার করিয়া বসিয়া আছেন, আর কাছে বসিয়া কদম হাত মুখ নাড়িয়া কি যেন ব্যাখ্যা করিতেছে। বিন্দুকে ঢুকিতে দেখিয়াই সে পাংশু মুখে ও মা এই যে বলিয়াই বক্তব্য শেষ করিয়া ফেলিল। বিন্দু বুঝিল তাহার কথাই হইতেছিল, সামনে আসিয়া বলিল, ও মা কি বলো না। ভয়ে কদমের গলা কাঠ হইয়া গিয়াছিল। সে ঢোক গিলিয়া বলিল, না দিদি, এই কিনা বড়মা বললেন কিনা এই ধরনা কেন? বিন্দু রুক্ষস্বরে বলিল, ধরেছি, তুই কাজ কর গে যা। কদম দ্বিরুক্তি না করিয়া উঠিয়া গিয়া বাঁচিল। তখন বিন্দু অন্নপূর্ণাকে কহিল, বড় গিন্নির পরামর্শদাতাগুলি বেশ, বড়ঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত। বিন্দু খুশি থাকিলে অন্নপূর্ণাকে দিদি বলিত, রাগিলে বড়গিন্নি বলিত। অন্নপূর্ণা জ্বলিয়া উঠিয়া বলিলেন, যা না, বলগে না, বড়ঠাকুর আমার মাথাটা কেটে নেবে। আর বড়ঠাকুরও তেমন, সে তক্ষুনি শুরু করবে, কি মা, কি বলছো মা, মা ঠিক কথা মা, ঢের ঢের বরাত দেখেছি ছোট বউ, কিন্তু তোর মতো দেখিনি। কি কপাল নিয়েই জন্মেছিলি মাইরি, বাড়ি শুদ্ধ সবাই যেন ভয়ে জড়সড়। বিন্দুর রাগ হইয়াছিল বটে, অন্নপূর্ণার কথার ভঙ্গিতে সে হাসিয়া ফেলিল, বলিল, কই, তুমি তো ভয় করো না? অন্নপূর্ণা বলিলেন, করিনি আবার? তোমার রণচণ্ডী মূর্তি দেখলে যার বুকের রক্ত জল হয়ে না যায় সে এখনো মায়ের পেটে আছে। কিন্তু অত রাগ ভালো নয় ছোট বউ, এখনো কি ছোটটি আছিস? ছেলে হলে তো এতদিন 4-5 ছেলের মা হতিস। আর তোকেই বা দোষ দেব কি? ওই বুড়ো মিনসেই আদর দিয়ে তোর মাথাটা খেলে। বিন্দু বলিল, কপাল নিয়ে যে জন্মেছিলুম দিদি সে কথা তোমার মানি, ধন দৌলত আদর আহ্লাদ অনেকেই পায়, সেটা বেশি কথা নয়, কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরের তপস্যার ফল থাকা চাই। আমার অদৃষ্ট দিদি, তুমি হিংসে করে কি করবে? কিন্তু আদর দিয়ে তো তিনি মাথা খাননি, আদর দিয়ে যদি কেউ মাথা খেয়ে থাকে তো সে তুমি। অন্নপূর্ণা হাত নাড়িয়া বলিলেন, আমি? সে কথা কারোর বলবার জো নেই। আমার শাসন বড় কড়া শাসন, কিন্তু কি করব, আমার কপাল মন্দ, কেউ আমাকে ভয় করে না। দাসী চাকরগুলো পর্যন্ত মুখের সামনে দাঁড়িয়ে সমানে ঝগড়া করে, যেন তারাই মনিব আর আমি দাসীবাদী। আমি তাই শুয়ে থাকি, অন্য কেউ হলে। তাহার এই উল্টাপাল্টা কথায় বিন্দু খিলখিল করিয়া হাসিয়া ফেলিল, বলিল, দিদি, তুমি সত্যযুগের মানুষ, কেন মরতে একালে এসে জন্মেছিলে? কই, আমার সঙ্গে তো কেউ ঝগড়া করে না। বলিয়া সহসা সম্মুখে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া 2 বাহু দিয়া অন্নপূর্ণার গলা জড়াইয়া ধরিয়া বলিল, একটা গল্প বলো না দিদি। অন্নপূর্ণা রাগিয়া বলিলেন, যা, সরে যা। কদম ছুটিয়া আসিয়া বলিল, দিদি, অমূল্য ধন জাতিতে হাত কেটে ফেলেছে, কাঁদছে। বিন্দু তৎক্ষণাৎ গলা ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, জাঁতি পেলে কোথায়? তোরা কি করছিলি? আমি ও ঘরে বিছানা করছিলাম দিদু, জানিও নে কখনো বড় মার ঘরে ঢুকে। আচ্ছা, হয়েছে হয়েছে, যা, বলিয়া বিন্দু ঘর ছাড়িয়া চলিয়া গেল। খানিক পরে অমূল্যর আঙুলের ডগায় ভিজে ন্যাকড়া পট্টি বাঁধিয়া কোলে করিয়া আসিয়া বলিল, আচ্ছা দিদি, কত করে বলেছি তোমাকে ছেলেপুলের ঘরে জাতি টাতিগুলো একটু সাবধান করে রেখো তা। অন্নপূর্ণা আরও রাগিয়া গিয়া বলিলেন, কি কথা যে তুই বলিস ছোট বউ, তার মাথা মুন্ডু নেই। কখন তোর ছেলে ঘরে ঢুকে হাত কাটবে, বলি কি জাতি নোয়ার সিন্ধুকে বন্ধ করে রাখবো? বিন্দু বলিল, না, কাল থেকে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখবো, তাহলে আর ঢুকবে না।
বলিয়া বাহির হইয়া গেল। অন্নপূর্ণা বলিলেন, শুনলি কদম, ওর জবরদস্তির কথাগুলো? যাতে কি মানুষ সিন্ধুকে তুলে রাখে? কদম কি একটা বলিতে গিয়া হাঁ করিয়া থামিয়া গেল। বিন্দু ফিরিয়া আসিয়া বলিল, ফের যদি তুমি দাসী চাকরকে মধ্যস্থ মানবে তো সত্যি বলছি তোমাকে ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। অন্নপূর্ণা বলিলেন, যা না যা, কিন্তু মাথা খুঁড়ে মরলেও আর ফিরিয়ে আনবার নামটি করব না, সে কথা মনে রাখিস। আমি আসতেও চাই না বলিয়া বিন্দু মুখ ভার করিয়া চলিয়া গেল। ঘণ্টা দুই পরে অন্নপূর্ণা দুম দুম করিয়া পা ফেলিয়া ছোট বউয়ের ঘরে আসিয়া ঢুকিলেন। ঘরের একধারে একটি ছোট্ট টেবিলের উপর মাধবচন্দ্র মোকদ্দমার কাগজপত্র দেখিতেছিলেন এবং বিন্দু অমূল্যকে লইয়া খাটের ওপর শুইয়া আস্তে আস্তে গল্প বলিতেছিল। অন্নপূর্ণা বলিলেন, খাবি আয়। বিন্দু বলিল, আমার খিদে নেই। অমূল্য তাড়াতাড়ি খুড়ির গলা জড়িয়া ধরিয়া বলিল, ছোটো মা খাবে না, তুমি যাও। অন্নপূর্ণা ধমক দিয়া বলিল, তুই চুপ কর, এই ছেলেটিই হচ্ছে সকল নষ্টের গোড়া। কি আদুরেই ছেলে করছিস ছোট বউ, শেষে টের পাবি, তখন কাঁদবি আর বলবি, হ্যাঁ দিদি বলেছিল বটে। বিন্দু ফিসফিস করিয়া অমূল্যকে শিখাইয়া দিল। অমূল্য চেঁচাইয়া বলল, তুমি যাও না দিদি, ছোটো মা রূপকথা বলছে। অন্নপূর্ণা ধমকাইয়া বলিলেন, ভালো চাস তো উঠে আয় ছোট বউ, না হলে কাল তোদের দুজনকে না বিদায় করি তো আমার নামও অন্নপূর্ণা নয়। বলিয়া যেমন করিয়া আসিয়াছিলেন তেমন করিয়া পা ফেলিয়া বাহির হইয়া গেলেন। মাধব জিজ্ঞাসা করিল, আজ আবার তোমাদের হলো কি? বিন্দু বলিল, দিদি রাগলে যা হয় তাই। আজ অপরাধের মধ্যে বলেছিলুম ছেলেপুলের ঘর, জাতি টাতিগুলো একটু সাবধান করে রেখো, তাই এত কাণ্ড হচ্ছে। মাধব বলিল, আর গোলমাল করো না, যাও। বউঠান যেমন করে পা ফেলে বেড়াচ্ছেন, দাদা এক্ষুনি উঠে পড়বেন। বিন্দু অমূল্যকে কোলে তুলিয়া লইয়া হাসিয়া রান্নাঘরে চলিয়া গেল। এক মায়ের দুই ছেলে জননীকে আশ্রয় করিয়া যেমন করিয়া বাড়িয়া উঠিয়া থাকে, এই দুটি মাতা তেমনি একটিমাত্র সন্তানকে আশ্রয় করিয়া আরও 6 বৎসর কাটাইয়া দিলেন। অমূল্য এখন বড় হইয়াছে, সে এন্ট্রান্স স্কুলের 2য় শ্রেণীতে পড়ে। ঘরে মাস্টার নিযুক্ত আছেন, তিনি সকালবেলা পড়াইয়া যাইবার পর অমূল্য খেলা করিতে বাহির হইয়াছিল। আজ রবিবার, স্কুল ছিল না। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ছোট বউ, কি করি বলতো? বিন্দু তাহার ঘরের মেঝের উপর আলমারি উজাড় করিয়া অমূল্যর পোশাক বাছিতেছিল। সে কাকার সহিত কোনো বড়লোক মক্কেলের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে যাইবে। বিন্দু মুখ না তুলিয়াই বলিল, কিসের দিদি? তাহার মেজাজটা কিছু অপ্রসন্ন। অন্নপূর্ণা রকমারি পোশাকের বাহার দেখিয়া অবাক হইয়া গিয়াছিলেন, তাই তাহার মুখের ভাবটা লক্ষ্য করলেন না। কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞেস করিল, এ কি সমস্তই অমূল্যর পোশাক নাকি? বিন্দু বলিল, হ্যাঁ। অন্নপূর্ণা বলিলেন, কত টাকায় না তুই অপব্যয় করিস, এর একটার দামে গরিবের ছেলের সারা বছরের কাপড় চোপড় হতে পারে। বিন্দু বিরক্ত হইল, কিন্তু সহজভাবে বলিল, তা পারে, কিন্তু গরিবে বড়লোকে তো একটু তফাৎ থাকেই, সেই জন্য দুঃখ করে কি হবে দিদি? অন্নপূর্ণা বলিলেন, তা হোক বড়লোক, কিন্তু তোর সব কাজেই একটু বাড়াবাড়ি আছে। বিন্দু মুখ তুলিয়া বলিল, কি বলতে এসেছ তাই বলো না দিদি, এখন আমার সময় নেই। তোমার সময় আর কখন থাকে ছোট বউ? বলিয়া তিনি রাগ করিয়া চলিয়া গেলেন। ভৈরব অমূল্যকে ডাকিয়া আনিতে গিয়াছিল, সে ঘণ্টাখানেক পরে খুঁজিয়া আনিল। বিন্দু জিজ্ঞাসা করিল, কোথায় ছিলে এতক্ষণ? অমূল্য চুপ করিয়া রহিল। ভৈরব বলিল, ও পাড়ায় চাষাদের ছেলেদের সঙ্গে ডাংগুলি খেলছিল। এই খেলাটায় বিন্দুর বড় ভয় ছিল, তাই নিষেধ করিয়া দিয়াছিল। বলিল, ডাঙ্গলু খেলতে তোকে মানা করেছি না? অমূল্য ভয়ে নীল বর্ণ হইয়া বলিল, আমি দাঁড়িয়েছিলুম,
তারা জোর করে তোমাকে? আচ্ছা, এখন যাচ্ছ, যাও, তারপরে হবে বলিয়া তাহাকে পোশাক পরাইতে লাগিল। মাস 2 পূর্বে অমূল্যর পৈতা হইয়াছিল। সে ন্যাড়া মাথায় জরির টুপি পরিতে ভয়ঙ্কর আপত্তি করিল, কিন্তু বিন্দুও ছাড়িবার লোক নয়। সে জোর করিয়া পরাইয়া দিল। অমূল্য ন্যাড়া মাথায় জরির টুপি পরিয়া দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মাধব ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, আর কত দেরি হবে গো? পরক্ষণেই অমূল্যর দিকে দৃষ্টি পড়িলে হাসিয়া উঠিয়া বলিলেন, বাহ, এই যে মথুরার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন। অমূল্য লজ্জায় টুপিটা ফেলিয়া দিয়া খাটের উপর গিয়া উপুর হইয়া পড়িল। বিন্দু রাগিয়া উঠিল, বলিল, একে ছেলে মানুষ কাঁদছে, তার ওপর তুমি? মাধব গম্ভীর হইয়া বলিলেন, কাঁদিস না অমূল্য, ওঠ। লোকে পাগল বলে তো আমাকেই বলবে, তুই আয়। ঠিক এই কথাটাই ইতিপূর্বে আর একদিন হইয়া গিয়াছিল এবং বিন্দু তাহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছিল। সেই কথাটার পুনরাবৃত্তিতে সে হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিল, আমি সব কাজ পাগলের মতোই করি না, বলিয়া উঠিয়া গিয়া অমূল্যকে তুলিয়া আনিয়া পাখার বাঁটের বাড়ি ঘা কতক দিয়া দামি মখমলের পোশাক টানিয়া টানিয়া খুলিয়া ফেলিতে লাগিল। মাধব ভয়ে ভয়ে বাহির হইয়া গিয়া অন্নপূর্ণাকে সংবাদ দিলেন, মাথায় ভূত চেপেছে বৌঠান, একবার যাও। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া দেখিলেন বিন্দু সমস্ত পোশাক খুলিয়া লইয়া একটা সাধারণ বস্ত্র পরাইয়া দিতেছে। অমূল্য ভয়ে বিবর্ণ হইয়া দাঁড়াইয়া আছে। অন্নপূর্ণা বললেন, ব্যস্ত হয়েছিল ছোট বউ, খুললি কেন? বিন্দু অমূল্যকে ছাড়িয়া দিয়া হঠাৎ গলায় আঁচল দিয়া হাত জোর করে বলিল, তোমাদের পায়ে পড়ি বড় গিন্নি, সামনে থেকে একটু সরে যাও। তোমাদের 5 জনের মধ্যস্থতার জ্বালায় ওর প্রাণটাই না মার খেয়ে যাবে। অন্নপূর্ণা বাকশূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। বিন্দু অমূল্যর একটা কান ধরিয়া টানিয়া আনিয়া ঘরের এক কোণে দাঁড় করাইয়া দিয়া বলিল, যেমন বজ্জাত ছেলে তুমি, তেমনই তোমার শাস্তি হওয়া চাই। সমস্ত দিন ঘরে বন্ধ থাক। দিদি, বাইরে এসো, আমি দোর বন্ধ করব, বলিয়া বাহিরে আসিয়া শিকল তুলিয়া দিল। বেলা তখন প্রায় 1টা বাজে। অন্নপূর্ণা আর থাকিতে না পারিয়া বলিলেন, হ্যাঁ ছোট বউ, সত্যি আজ তুই অমূল্যকে খেতে দিবি নে? তার জন্য কি বাড়ি শুদ্ধ লোক উপোস করে থাকবে? বিন্দু জবাব দিল, বাড়ি শুদ্ধ লোকের ইচ্ছে। অন্নপূর্ণা বলিলেন, এ তোর কীরকম কথা ছোট বউ? বাড়ির মধ্যে ওই একটি ছেলে, সে উপোস করে থাকলে তোর আমার কথা ছেড়ে দে, দাসী চাকরেরই বা মুখে ভাত তোলে কি করে, বল দেখি? বিন্দু জিদ করিয়া বলিল, তা আমি জানি নে। অন্নপূর্ণা বুঝিলেন তর্ক করিয়া লাভ হইবে না, বলিলেন, আমি বলছি, বড় বোনের কথাটা রাখ, আজ তাকে মাপ কর। তাছাড়া পিতৃপরে অসুখ হলে তোকেই ভুগতে হবে। বেলার দিকে চাহিয়া বিন্দু নিজেই নরম হইয়া আসিয়াছিল। কদমকে ডাকিয়া বলিল, যা নিয়ে আয় তাকে, কিন্তু তোদেরকেও আমি বলে রাখছি দিদি, ভবিষ্যতে আমার কথায় কথা কইলে ভালো হবে না। গোলযোগটা এখানেই সেদিনের মতো থামিয়া গেল। ছোট ভাইয়ের ওকালতিতে পসার হওয়ার পর হইতে যাদব চাকরি ছাড়িয়া দিয়া নিজেদের বিষয় আশয় দেখিতেছিলেন। ছোট বধূর দরুন হাতে যে 10,000 টাকা ছিল, তাহাও সুদে খাটাইয়া প্রায় দ্বিগুণ করিয়াছিলেন। সেই টাকার ক্রিয়দংশ লইয়া এবং মাধবের উপার্জনের উপর নির্ভর করিয়া তিনি গত বৎসর হইতে প্রায় পোয়াটাক পথ দূরে একখানি বড় রকমের বাড়ি ফাঁদিয়াছিলেন। দিন 10 হইল তাহা সম্পূর্ণ হইয়াছিল। কথা ছিল দুর্গাপুজোর পরে ভালো দিন দেখিয়া সকলেই তথায় উঠিয়া যাইবেন। তাই একদিন যাদব আহারে বসিয়া ছোট বউকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমার বাড়ি তো তৈরি হলো মা, এখন একদিন গিয়ে এসে দেখে এসো আর কিছু বাকি রয়ে গেছে কিনা। বিন্দুর একটা অভ্যেস ছিল, সে সহস্র কাজ ফেলিয়া রাখিয়াও
ভাসুরের খাওয়ার সময় দরজার আড়ালে বসিয়া থাকিত। ভাসুরকে সে দেবতার মতোই ভক্তি করিত। সকলেই করিত। বলিল, আর কিছু বাকি নেই। যাদব হাসিয়া বলিলেন, না দেখেই রায় দিলে মা? আচ্ছা, ভালো কথা। তবে আরও একটি কথা আছে। আমার ইচ্ছে হয় আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলেই এক করে একটি সুদিন দেখে উঠে যায়, গিয়ে গৃহদেবতার পূজা দিই। কি বলো মা? বিন্দু আস্তে আস্তে বলিল, দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবেন। যাদব বলিলেন, তা বলো, কিন্তু তুমিই আমার সংসারের লক্ষ্মীমা, তোমার ইচ্ছাতেই কাজ হবে। অন্নপূর্ণা অদূরেই বসিয়াছিলেন, হাসিয়া বলিলেন, তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন। যাদব বলিলেন, শান্ত আবার কি বড় বউ? মা আমার জগদ্ধাত্রী, বড় দেন, আবশ্যক হলে খাড়াও ধরেন। ওই তো আমি চাই, মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ কষ্ট নেই। অন্নপূর্ণা বলিলেন, সে কথা তোমার সত্য। ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেও ভয় হয়। বিন্দু লজ্জা পাইয়া সে কথা চাপা দিয়া বলিল, আপনি সকলকে আনান। আমাদের ও বাড়ি বেশ বড়, কারোর কোনো কষ্ট হবে না। ইচ্ছা করলে তারা 2 মাস 6 মাস থাকতেও পারবেন। যাদব বলিলেন, তাই হবে মা, আমি কালই আনবার বন্দোবস্ত করব।